নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই অসাধারণ অ্যাডভেঞ্চার গল্পে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটা ছোট ছেলে সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গলে 7টা বছর কাটিয়ে দিল, আর সেই জঙ্গলই তাকে শিখিয়ে দিল বেঁচে থাকার আসল মানে। সর্বনাশ, আমরা আরাকানি দস্যুদের হাতে পড়েছি। ব্যাস এই একটা কথাই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে সব আনন্দ, সব উত্তেজনা কেমন যেন উবে গেল। তার বদলে এলো শুধু ভয় আর অনিশ্চয়তা। ঠিক এখান থেকেই শুরু হলো আমাদের গল্পের নায়কের এক নতুন জীবন। তো চলুন গল্পের একদম শুরু থেকে সবটা দেখা যাক, কিভাবে একটা জমজমাট উৎসবের রাত হঠাৎ করেই একটা দুঃস্বপ্নে পরিণত হলো। একদিকে গঙ্গাসাগরের মেলার ঝলমলে আলো, আর অন্যদিকে জলদস্যুদের অন্ধকার দুনিয়া। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? একবার ভাবুন তো দৃশ্যটা। গঙ্গাসাগরের বিশাল মেলা, লোকে লোকারণ্য, নাগরদোলা ঘুরছে, হই হই হট্টগোল, আর তারই মধ্যে দাদামশাইয়ের হাত ধরে ঘুরছে একটা ছোট্ট ছেলে। চোখে মুখে তার কি আনন্দ! কিন্তু সে তো তখন জানতো না এই হাসি খুশির ভিড়ের মধ্যেই কেউ একজন তার জন্য ভয়ঙ্কর একটা ফাঁদ পাচ্ছে। জলদস্যুদের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর ততটাই ভয়ঙ্কর। প্রথমে শিকারকে ঠিক করা, তারপর তার বিশ্বাস জেতার জন্য নিজের ছেলেকে পাঠানো, আর তারপর সুযোগ বুঝে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়া। ভাবা যায়, ছেলেটা যাকে বন্ধু ভাবল সেই কিনা তার সর্বনাশ ডেকে আনার মূল কারিগর ছিল। কিন্তু গল্পটা এখানেই একটা অবিশ্বাস্য মোড় নেয়। যে ছেলেটা তার কিডন্যাপ হওয়ার কারণ, সেই মনুই কিনা হয়ে উঠল জঙ্গলে তার একমাত্র বন্ধু, একমাত্র রক্ষাকর্তা। চলুন দেখি কিভাবে বিপদের মধ্যেই জন্ম নিল এমন এক অদ্ভুত বন্ধুত্ব। সুন্দরবনের ওই ভয়ঙ্কর জগতে, যেখানে প্রতিটা মুহূর্তে মৃত্যু ওত পেতে আছে, সেখানে আমাদের নায়কের একমাত্র ভরসার জায়গা ছিল ওই জলদস্যুর ছেলে মনু। একদিকে হয়তো ছিল অপরাধবোধ, অন্যদিকে বন্ধুকে বাঁচানোর একটা তাগিদ। এই দুটো মিলেই হয়তো তাদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। মনুর কাছে সে শুধু তীর চালানো বা তলোয়ার খেলা শিখছিল না, সে আসলে শিখছিল কিভাবে ভয়কে জয় করতে হয়। শহরের এক অসহায় কিশোর ধীরে ধীরে হয়ে উঠছিল একেবারে বনের সন্তান। জঙ্গলই যেন তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিল। এই কথাগুলোই কিন্তু গল্পের আসল মোড়। মনু ও তার মায়ের যত্নে আমি কোনো কষ্ট বোধ করতাম না। এই একটা লাইনই বুঝিয়ে দেয় বন্দিদশার কষ্টটা কিভাবে স্নেহ আর ভালোবাসায় একেবারে মুছে যাচ্ছিল। মানে জলদস্যুদের ওই নৌকাটাই যেন ধীরে ধীরে তার কাছে একটা ঘর হয়ে উঠছিল। বন্ধুত্ব তো হলো, কিন্তু সুন্দরবন তো শুধু বন্ধুত্বের জায়গা নয়। এখানকার আসল রাজা হলো প্রকৃতি, নিষ্ঠুর, হিংস্র, অপ্রতিরোধ্য। চলুন এবার দেখা যাক সেই ভয়ঙ্কর সুন্দরবনকে, যেখানে পদে পদে বিপদ অপেক্ষা করে থাকে। সে এক অবিশ্বাস্য দৃশ্য। একদিকে ডাঙায় বিশাল এক বাঘ, আর অন্যদিকে জলে বিরাট এক কুমির। দুজনেরই লক্ষ্য একজন। নায়কের তো বাঁচার কোনো আশাই ছিল না। ঠিক সেই সময়ে মনুর চিৎকারে বাঘটা লাফ দিল আর সোজা গিয়ে পড়ল কুমিরের ওই হাঁ করা মুখের ওপর। সে এক ভয়ঙ্কর লড়াই। জঙ্গলের আরেকটা ভয়ঙ্কর রূপ ওরা দেখেছিল সেদিন। লুকিয়ে লুকিয়ে দেখছিল কিভাবে একটা বিশাল অজগর একটা জ্যান্ত হরিণকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে গিলে ফেলছে। প্রকৃতির এই নির্মম চেহারাটা দেখে ওরা বুঝতে পারছিল এই জঙ্গলে টিকে থাকাটা কতটা কঠিন। ডাঙার বিপদ তো আছেই, কিন্তু জলের গভীরেও লুকিয়েছিল আর এক আতঙ্ক, মানুষ খেকো হাঙর। তখন ওরা ভাবতেও পারেনি যে এই ভয়টা খুব তাড়াতাড়ি এক বাস্তব দুঃস্বপ্ন হয়ে ওদের সামনে এসে দাঁড়াবে। জঙ্গল ওদের অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু এবার ছিল ওদের বন্ধুত্বের আসল পরীক্ষা। এমন দুটো ঘটনা ঘটেছিল যেখানে জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক ছিল মাত্র কয়েক মুহূর্তের। চলুন দেখি সেই চরম বিপদের মুখে ওরা কিভাবে একে অপরকে বাঁচিয়েছিল। বন্ধুর প্রায় নিথর দেহটা কাঁধে তুলে নিয়ে মনু সেদিন রাতের অন্ধকারে একাই জঙ্গল পাড়ি দিয়েছিল। মাথায় শুধু একটাই চিন্তা, ওঝার কুটিরে পৌঁছাতেই হবে। সাপের বিষ ততক্ষণে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সময়ও ফুরিয়ে আসছে। মনুর তখন পাগল পাগল অবস্থা। ঘুমিও না ভাই, ঘুমোলে চলবে না। এই কথাগুলোই ছিল সেই রাতের একমাত্র সম্বল। সাপের বিষে শরীর অসাড় হয়ে আসছে, চোখ ঘুমে ঢলে পড়ছে, আর মনু পাগলের মতো চেষ্টা করে যাচ্ছে বন্ধুকে জাগিয়ে রাখতে, কারণ ও জানতো ঘুমিয়ে পড়া মানেই সব শেষ।
মাছ ধরতে গিয়ে পা পিছলে জলে পড়ে যাওয়াটা ছিল একটা দুর্ঘটনা মাত্র, কিন্তু জলের নিচে যে বিভীষিকাটা অপেক্ষা করছিল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। প্রথমে ভাবা হয়েছিল সাধারণ মাছ, কিন্তু যখন ধারালো দাঁতগুলো হাঁটুতে বসে গেল তখন সবাই বুঝল এটা মানুষ খেকো হাঙর। চারপাশে তখন শুধু চিৎকার আর রক্ত। দেখতে দেখতে 7 বছর কেটে গেছে। জঙ্গলেই এখন তার ঘর, আর ওই জলদস্যুরাই তার পরিবার। কিন্তু ভাগ্য তাকে এমন এক জায়গায় এনে দাঁড়ালো যেখানে তাকে বেছে নিতে হবে নিজের ফেলে আসা জীবন নাকি এই নতুন পরিবারকে। চলুন গল্পের সবচেয়ে কঠিন মুহূর্তে যাই। হঠাৎ করেই বন বিভাগের অফিসারদের সাথে দেখা, মুক্তির একটা অপ্রত্যাশিত সুযোগ। তাকে শুধু একটাই সত্যি কথা বলতে হবে, তাহলেই সে ফিরে পাবে তার পুরনো জীবন, তার আসল পরিবারকে। কিন্তু তার মানে হবে মনু আর তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা, যারা তাকে এতদিন নিজের ছেলের মতো আগলে রেখেছে। তাহলে এখন সে কি করবে? স্বাধীনতার লোভটাকেই বেছে নেবে নাকি বন্ধুত্বের সম্মান রাখবে? নিজের মুক্তির জন্য সে কি পারবে তার নতুন পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন ছিল। একদিকে বাড়ি ফেরার হাতছানি, বাবা মায়ের মুখ, আর অন্যদিকে মনু আর তার পরিবার, যারা তাকে কতবার বিপদে বাঁচিয়েছে, নতুন করে জীবন দিয়েছে। কি যে মানসিক চাপ ভাবা যায়। আর শেষ পর্যন্ত সে বন্ধুত্ব আর বিশ্বাসকেই বেছে নিল। নিজের পরিচয় লুকিয়ে রেখে সে বিরাট একটা ঝুঁকি নিল, আর এই একটা সিদ্ধান্তের মাধ্যমে তার রূপান্তরটা সম্পূর্ণ হলো। সে আর বন্দী রইল না, সে হয়ে উঠল ওই পরিবারেরই একজন রক্ষাকর্তা। মনুর বাবা তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, সাব্বাস ছোকরা, আজ তুই আমাদের সবার জীবন বাঁচিয়েছিস। এই কথাগুলো শুধু প্রশংসা ছিল না, এটা ছিল একটা স্বীকৃতি। ওই এক মুহূর্তেই সে দস্যুদলের চোখে একজন সত্যিকারের সঙ্গী হয়ে উঠল। সুতরাং সবচেয়ে বড় ব্যাপারটা হলো তার পরিচয়ের এই আমূল পরিবর্তন। যে ছেলেটাকে একদিন জোর করে তুলে আনা হয়েছিল, আজ সেই হয়ে উঠেছে তার অপহরণকারীদের রক্ষা কবচ। এটাই ছিল তার যাত্রার চূড়ান্ত পরিণতি। তাহলে স্বাধীনতা আর পরিবারের আসল মানেটা ঠিক কি? গল্পটা আমাদের এই প্রশ্নটাই যেন বারবার করতে শেখায়। সম্পর্ক কি শুধুই রক্তের হয়, নাকি বিশ্বাস আর ভালোবাসারও হতে পারে? আমাদের এই পরিবেশনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।